এক ভয়ানক রহস্য বাড়ির গল্প, এক মেয়ের জীবন এবং একটি শাপপ্রাপ্ত বাড়ির কাহিনী। যে গল্পটি আপনাকে ভয়ানকভাবে নাড়িয়ে দিবে। শহর থেকে বেশ কিছুটা দূরে একটা গ্রাম। সে গ্রামে ছিল রক্ষিণী নামের এক বাড়ি। সেই বাড়িটা সূত্রক্রমে রূপা পেয়েছে। তার বাবা মা মারা যাওয়ার পর বাড়িটা তার নামে চলে আসে। রূপা ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে। বাড়িটা তার কাছে শুধুই একটা ঐতিহাসিক বোঝা, কিন্তু অর্থের অভাবে সে বাড়িটা বিক্রি করতে চাচ্ছিল। একদিন সাহস করে সে বাড়িটা দেখতে যায়। পুরনো জিনিসের ধুলা আর পোকার গন্ধে ভরা বাড়িটা দেখে তার শরীর কাঁপে, কিন্তু তার মনে একটা অদ্ভুত আকর্ষণও কাজ করছে। সিদ্ধান্ত নিল সে বাড়িটাকে ঠিক করে নেবে, সব পুরনো জিনিস বের করে ফেলবে, নতুন করে সাজাবে। একটা ভালো ডিজাইনের কাছেও নিয়োগ করে কাজ শুরু হলো। কিন্তু কাজ শুরু হতে অদ্ভুত ঘটনা শুরু হতে থাকে। রাতের বেলায় দরজা বন্ধ হওয়ার আওয়াজ, পা যেন কেউ ফেলছে এমন শব্দ, আবারও ফিসফিসানির গল্প। রূপা ভয় পায়, কিন্তু কৌতূহল জাগে রূপার মনে। কিন্তু কি করবে, সে চিন্তায় পড়ে গেল। এক সময় তার মনে হলো তার স্কুলের বন্ধু অভিষেকের সাহায্য নেওয়ার দরকার। অভিষেক একটু বুদ্ধিমান ছেলে, সে রহস্যর প্রতি আগ্রহী। দুজনে মিলে বাড়িটা অনুসন্ধান করতে থাকে। একদিন তার বাড়ির ওপরের তলায় একটা লুকোনো ঘর পায়। সে কখনোই সে ঘরটা দেখেনি বা তার চোখে পড়েনি। ঘরটা বহুকাল ধরে বন্ধই ছিল। তারা ঘরের ভিতরে ঢুকেই ঘরটা পুরো ধুলোয় ভরা ছিল। সেখানে একটি পুরনো আলমারি দেখতে পায়। তখন রূপা সে আলমারিটা খুলতেই একটা পুরনো ডায়েরি পায়, আর তার মনে আরো কৌতূহল বেড়ে যায়। এই ডায়েরিটা আর কারোই না, এই ডায়েরিটা ছিল রূপার দাদির। সেই থেকে ধীরে ধীরে একটা ভয়াবহ গল্পের সূত্র ধরা পড়তে শুরু করে। রূপার দাদি এক সময় এই বাড়িতেই থাকতেন। তিনি এক রহস্যময় মহিলার প্রেমে পড়েন, কিন্তু সেই মহিলা তাকে ঠকায়। হৃদয় ভাঙা দাদির আত্মহত্যা করেন, আর তারপর থেকে এই বাড়িটা শাপপ্রাপ্ত হয়ে পড়ে। রূপা ধীরে ধীরে বুঝতে পারে সেই মহিলার আত্মা এখনো বাড়িতে আছে, ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সে রূপাকেই তার লক্ষ্য করেছে। ভয় আর কৌতূহলের মিশ্রণে রূপা আর অভিকে এবার কথাগুলো বলতে পারতেছিল না। এবার আত্মার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়, কিন্তু প্রতিটি রাত আগের রাতের থেকেও আরো যেন ভয়াবহ হয়ে উঠতে থাকে। এক রাতের বাড়িটা কাঁপতে শুরু করে। অন্ধকার থেকে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে ওঠে। সেই মহিলা রূপা আর অভিষেকের মধ্যে এক মর্ত্যযুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত রূপার সাহস আর অভিষেকের বুদ্ধি জয় হয়েছিল। মহিলার আত্মাকে শান্ত করা সম্ভব হয়। বাড়িটা থেকে অন্ধকারে সরে যায়, কিন্তু সেই রাতের পর থেকে রূপার জীবনে আর আগের মতো হয়নি। সে জানতো অন্ধকার কখনোই পুরোপুরি চলে যায় না, শুধু লুকিয়ে থাকে কোনো একটা অন্ধকার কোণে, আর সেই অন্ধকারের জন্য সে সব সময় প্রস্তুতি থাকতো। রক্ষিণী সেই রক্ষিণী বাড়ি থেকে বের হয়ে এসেও রূপার মন শান্ত হয়নি। সেই রাতে ভয়ানক এক অভিজ্ঞতার এখনো তার মনে ভেসে ওঠে। অভিষেকের সাহায্য ছাড়া সে একা কিছুই করতে পারত না। এই বোধযোগ্যতাও তাকে কষ্ট দিচ্ছিল। কয়েকদিন পর অভিষেকের সঙ্গে দেখা করতে গেলে রূপা তার চোখে রেখে বলল, আমি আর সে বাড়িতে থাকতে পারবো না অভি, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। অভিষেক রূপার কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। সে জানতো রূপার ভয়টা কতটা বাস্তব, কিন্তু বাড়িটা তো এমন করে ফেলে রাখা যায় না। একটা সিদ্ধান্ত নিয়ে সে বলল, আমরা একটা কাজ করি রূপা, বাড়িটা ভাড়া দিয়ে দিই। কিন্তু আগে কি ঘটেছিল এ বাড়িতে কাউকে বলা যাবে না। তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর। রূপা কথা রূপমকে বলে চলে আসলো।
এবং এভাবেই রক্ষিণীর বাড়ি এক নতুন অধ্যায় শুরু হলো। বাড়িটা ভাড়া দেওয়া হলো একটা তরুণ দম্পতিকে। সুদীপ আর মানাক্ষীর নাম ছিল। তাদের দুজনারই শহরে এসেছিল, গ্রামের পরিবেশ পছন্দ করে বাড়িটা ভাড়া নিয়েছিল। তারাই শুরুর দিকে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা শুরু করলো। রাতের অদ্ভুত আওয়াজ, জিনিসপত্র যাওয়া, এমনকি মানাক্ষীর অস্বাভাবিক আচরণ, সব মিলিয়ে বাড়িটা আবারও ভৌতিক রূপ ধারণ করতে শুরু করলো। একদিন সুদীপ খুব রাতে ঘুম থেকে উঠলো আর মনে হলো কে যেন তার পাশে থেকে কাঁদছে। সে চোখ খুলে দেখলো মানাক্ষী বিছানায় নেই। ঘরটা অন্ধকার, তড়পাড়া করে হাঁটছিল এবং জানালার কাছে যেয়ে জ্বলে উঠল এক লাইটের আলো। আর চোখে পড়ল একটি ছায়া, একটি দীর্ঘ কালো ছায়া। সেই রাতের পর থেকে সুদীপ আর মানাক্ষীর জীবনে নারকের পরিণত হলো। মানাক্ষীর অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগলো। সে অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করলো। কখনো সে নিজেকে রক্ষিণী বলে দাবি করত, কখনো আবার রূপার নাম ধারণ করত। এদিকে রূপার সব খবর পেয়ে উগ্ন হয়ে পড়ল। সে বুঝতে পারছিল রক্ষিণীর আত্মা আবারও ফিরে এসেছে। সে আবারও অভিকে বলল যে তাদেরকে সাহায্য করতে হবে। এবার তাদের লড়াই আরো কঠিন হয়ে উঠল, কারণ তারা জানতো এবার শুধু নিজেদের বাঁচানোর জন্যই যথেষ্ট না, মানাক্ষীকেও বাঁচাতে হবে। আর তারা তড়িঘড়ি করে চলে গেল সেই গ্রামে। এক রাত, পরিপূর্ণ রাত, রক্ষিণীর বাড়ি আবারও আগুনের মতো জ্বলে উঠল। রূপা আর অভিষেকের পাশাপাশি সুদীপও এবার লড়াইয়ে নামলো। তাদের সামনে দাঁড়িয়েছিল অন্ধকারের রানী রক্ষিণী। পূর্ণিমার রাত আকাশ ছড়াতেই তার স্বর্ণালী আলো ছড়াচ্ছিল, কিন্তু রক্ষিণীর বাড়ির ভিতরে কালো মেঘ জমে আছে। রূপা, অভিকে আর সুদীপ তিনজনই একসঙ্গে দাঁড়িয়েছিল। তাদের চোখে ভয় নয়, একটা দৃঢ় সংকল্প। রক্ষিণী ধীরে ধীরে আবার নিতে শুরু করে। তার চোখ দুটি লালচে আগুনের মতো জ্বলতে শুরু করে। হাসবে, আবার যেন ভয়ানকভাবে কাঁদবে। এই কেমন এক অদ্ভুত। তার হাসি শুনে বাড়ির পুরনো ফার্নিচার, পুরনো দেওয়ালগুলো কাঁপতে শুরু করলো। তোমরা ফিরে এসেছো রক্ষিণী? কণ্ঠে একটা শুষ্ক বাতাসের মতো বইল। হ্যাঁ, ফিরে এসেছি রূপা। চলে বলবো, এবার তোমাকে শান্ত করব। লড়াই শুরু হলো। রূপা, অভিষেকের আর সুদীপ তিনজন মিলে রক্ষিণীর বিরুদ্ধে লড়তে লাগলো। কিন্তু রক্ষিণী অসাধারণ শক্তিশালী ছিল। সে তাদের একের পর এক আক্রমণ করতে থাকলো। সুদীপ আগে থেকে আহত হয়ে গেছে, সে পড়ে গেল। অভিষেক তাকে সাহায্য করতে গিয়ে রক্ষিণীর আক্রমণের শিকার হলো। এবার রূপা একাই। তার হাত ছিল শুধু একটা ছোট্ট কুঠি, কিন্তু তার মনে ছিল অসীম সাহস। রক্ষিণী ধীরে ধীরে রূপার কাছে এগিয়ে আসতে লাগলো। রূপা ভয় পেল না, সে জানতো এটাই শেষ লড়াই। তার কুঠিরটা তুলে ধরলো, শক্তিশালী হয়ে গেল রূপা আরো। সেই মুহূর্তে বজ্রপাত হওয়া শুরু হলো। জোরসোর আওয়াজ, আকাশ কাঁপলো। বাড়িটা কাঁপতে কাঁপতে উজ্জ্বল আলো বাড়িটাকে ভরিয়ে তুললো। যখন আলো কমতে শুরু করলো, তখন দেখা গেল রক্ষিণীর চেহারাটা ধীরে ধীরে মলিন হয়ে আসছে। তার শরীরটা কেমন জ্বলে উঠছে, তার চারপাশে অদৃশ্য হয়ে গেল। বাড়িতে একটা শান্তি নেমে এলো। রূপা, অভিষেককে আর সুদীপ তিনজনই ধীরে ধীরে নিঃশ্বাস ফেলতে লাগলো। তারা জানতো এবার সত্যি শেষ, রক্ষিণী আর ফিরবে না। বাড়িটি আর রক্ষিণীর বাড়ি নয়, সেটা হয়ে উঠল জীবনের এক জীবন্ত। রূপা, অভিষেকের আর সুদীপ তিনজন মিলে বাড়িটাকে নতুন করে সাজাতে শুরু করলো। তাদের মধ্যে একটা নতুন বন্ধুত্ব গড়ে উঠলো। এভাবে দক্ষিণের বাড়ি ও ভয়াবহতা অধ্যয়নের শেষ হলো। কিন্তু রূপা জানতো তার জীবনের অন্ধকারের ছায়া সব সময় থাকবে, কারণ সে একজন গল্পকার। তার গল্পনায় সব সময় ভূত প্রেতের
অভ্যাস, কিন্তু সে ভয় পাবে না, কারণ সে জানে ভয়কে জয় করতে হয়, শুধু সাহসী দরকার।